দেখেছি যে আপনি রাজপথে আন্দোলন করেছেন, গুলির মুখোমুখি হয়েছেন। আমি রামপুরা থেকে শুরু করে অনেক জায়গায় আপনার প্রোগ্রাম বা আমি ফেস টু ফেস দেখেছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আন্দোলন করলো একজনে, মাঝে দিয়ে লাভবান হচ্ছে আরেকজনে, নাম চাঁদাবাজি করতেছে আরেকজনে। তো এটা কিভাবে দেখেন? জি, আপনি লাভবানের কথা বলছেন। আমরা এখন পর্যন্ত এইসব লাভের পেছনে ছুটি নাই, ঠিক আছে। আমরা যে জায়গায় দেখছি যে বাংলাদেশ এই যে ডক্টর ইউনূসের হাতে গেল, সবাই তো ভালোই স্বপ্ন দেখছিল। ডক্টর ইউনূস সেগুলো বাদ দিয়ে নিজের ব্যবসা বাণিজ্যের দিকে অতিরিক্ত মনোযোগ দিলেন। তার কি কি লাইসেন্স লাগবে এগুলো নিয়ে নিচ্ছেন। আবার যারা সমন্বয় তারা তাদের মতো করে করছেন। তো এই বাংলাদেশটা স্বল্পকালীন সময়ে এদের কাছে আমানত ছিল, সে আমানতদারিটা ওরা রক্ষা করেনি। ওরা আপনার হলো সীমাহীন লুটপাটে জড়ায় গেল। তো এইটা আমাদের আসলে ওদের লুটপাট দেখে হিংসা হয় না। আমরা তো ওই রাজনীতিটা কখনো করিনি, বা ওরা কেন খাচ্ছে আমরা কেন খাচ্ছি না এইটা না। আমরা তো শেখ হাসিনার সময় থেকেই শেখ হাসিনার প্রতি যারা আপোষ করেছিল তারা তো ভালো ছিল, আমরা তো ওই সময়েও আপোষ করিনি, তাই না? আমরা রাখতে হবে নিজেদের, তারপর নিজেদের জন্য কিছু করতে হবে, এইটা আমরা কখনো ভাবিনি। এখনো আমরা খুব পেরেশানি হচ্ছে। আমরা কখনো লোভ করছি না, আমরা নির্লোভ জীবনযাপন করছি, আমরা সার্ভাইভ করছি। আমরা আপনার হলো ক্ষুধা দারিদ্র্য এগুলো আমাদেরকে ঘিরে আছে, এগুলো নিয়ে আমরা রাজনীতি করি। কিন্তু রাজনীতির উদ্দেশ্য হলো এগুলো কষ্ট করার পাশাপাশি দেশের মানুষের একটা অ্যাপ্রিসিয়েশন থাকে। কিন্তু যারা এই মব কালচার করছে, দুর্বৃত্তায়ন করছে, তাদের অনুসারীরা অর্থনৈতিকভাবে লাভবান হয়ে একটা বড় টিম তৈরি করে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় আর্টিফিশিয়ালি তারা 10 জন 50 জন 100 জন 200 জন মানুষকে দিয়ে কমেন্ট করে করে আমাদেরকে মনোবল ভাঙার চেষ্টা করে। কিন্তু ওরা আমাদের মনোবল বিষয়ে জানেও না এটা কত বড় ভয়ঙ্কর মনোবল আমাদের মনোবল, ঠিক আছে। আমরা যদি ওদের কথায় মাথাটা ভারী করি তাহলে ওই মাথার তো মাটিতে নুয়ে পড়বে। আমরা ওগুলো রাখছি না। ওরা বলছে, আমরা কোনো পক্ষ নাই, ওরা দেখছে, দেখতে দেখতে তারা বুঝে যাবে এক সময় যে আসলে কারা সঠিক ছিল। আমরা আমাদের মতো করে আমাদের কর্মসংস্থান, আমাদের আয় রুটি রুজি এগুলোর উপরে আমরা হলো সময় দিচ্ছি, ফোর দিচ্ছি। তাদের মতো আপনার হলো লুটপাটে জড়িত না। আমরা চাইও না আমরা লুটপাটে জড়িত হব। তাদের প্রতি আমাদের এটা ঈর্ষাও হয় না যে ওদেরকে দেখে জ্বলছে, হিংসা হচ্ছে, না, এগুলো না। আওয়ামী লীগের সময় যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার চেয়ে ডাবলের ডাবল আসলে দুর্নীতি হয়েছে বা হচ্ছে, এরকমটাই আমরা যতটুকু অনেক গণমাধ্যম থেকে অনেকের মাধ্যমে জানতে পারছি। প্রত্যেকটা দপ্তর অস্থিতিশীল, প্রত্যেকটা মন্ত্রণালয় অস্থিতিশীল। এখানে যখন যে টাকা দিতে পারছে তাকে এনে বসাচ্ছে, যখন ওর চেয়ে আবার বেশি কেউ দিচ্ছে তখন ওকেও লাথি মারে সরাই দিচ্ছে। এটা চলছে এখানে ব্যাপকভাবে। এটা চলা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দিকে আমাদেরকে যেতেই হবে। যেই জায়গায় এইভাবে কিছু মানে ছিটকে ছেলে পেলে, হ্যাঁ, তারা এসে জিত করবে, অমুককে সরাই দাও, ঠিক আছে, এটা তখন আর থাকবে না। একটা সুন্দর বাংলাদেশের জন্য আমাদেরকে আরো কষ্ট করতে হবে, বুঝতে পারছি আমরা। আরেকটু বিষয় আমি যাবো, সেটা হচ্ছে যে এনসিপির কিছু নেতা কিছুদিন আগে দেখলাম যে গাড়ির বহর নিয়ে তারা চলাফেরা করে। এখন বর্তমানে আবার দেখা যাচ্ছে যে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য, অনেকেই বলছে যে এটা ধুলা দেওয়ার জন্য গামছা পরে আসলে তারা বিভিন্ন জায়গায় ঘুরছে দিচ্ছে। কিভাবে দেখেন? জি, আমি বলি, নাহিদ যে গামছাটা পরছে ওইটা যদি সে কোনো ব্যবসা করতে গিয়ে বা কৃষি কাজ করতে গিয়ে গামছাটা পরতো তাহলে ওই গামছাটা সত্যিকারের গামছা হতো, ঠিক আছে। কৃষকের ঘাট থেকে গামছা নিয়ে নিজের ঘাড়ে গামছাটা রেখে ছবি তুললে সে কৃষক হয়ে যায় না, ঠিক আছে। এগুলো তো দেশের মানুষ বোঝে। এটা মানুষ যে অনেক বেশি আনন্দিত হয় এটা দেখে এরকম না, ওদের কর্মীরা দেখে এটাতে আনন্দিত হয়। তো ওরা যদি নিজেরা আনন্দিত হয় আমাদের সমস্যা কি? জনগণ পাগল না, জনগণ অত্যন্ত বুদ্ধিমান, সব দেখে, সব জানে, ঠিক আছে। হ্যাঁ, যারা এইটুকু সময় পেয়ে লোভ সামলাতে পারলো না, জীবনটা পুরোটাই বাকি আছে, পুরোটা জীবন বাকি আছে। কত বছর বয়স, ইউনিভার্সিটির গন্ডিও পারায়নি, ঠিক আছে। এখনই তার সব দরকার, সব দুর্নীতি করতে হবে, সব লুটপাট করতে হবে, 10,000 টাকা দামের পাঞ্জাবি পরতে হবে। হ্যাঁ, কেন? যারা 300 টাকার পাঞ্জাবি পরে ওরা মানুষ না? ওদের দিন চলে না? ওরা সুখে আছে না? তো এগুলো হলো শুরু হয়েছে, এগুলো রিটার্ন পাবে আস্তে আস্তে।
ঠিক আছে, ধীরে ধীরে রিটার্ন আসবে এবং তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের মধ্য দিয়ে জনগণ আস্তে আস্তে এগুলো বুঝতেছে। জনগণকে না আমারও বোঝানোর দরকার নাই, প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে একটা অবজারভেশন আছে, দেখে ধীরে ধীরে দেখে এগুলো পুঞ্জীবিত হয় এবং এক সময় গিয়ে মানুষ তার প্রতিক্রিয়া দেখায়। হচ্ছে 5 আগস্টের পরে আমরা সব থেকে মিডিয়ার স্বাধীনতা বা এইটা নিয়ে অনেক কথা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির নেতারা তারা মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন হুমকি দাঁড়িয়ে দিচ্ছে। আসলে এই স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে কতটুকু, তারাই তো বলে স্বাধীন সংবাদ মাধ্যম চায়, আবার সেই সাংবাদিকদেরই বা সংবাদ মাধ্যমকে একটা হুমকি দেয়, এই বিষয়টা কীভাবে দেখেন? জি, অনেক ধন্যবাদ। দেখেন, আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগজিন পাওয়া গেছে কি পাওয়া যায়নি সেটা গুরুত্বপূর্ণ না, এটা 5 মিনিটের মধ্যে মানে হুড়মুড় করে ডিলিট করে দেওয়া হচ্ছে। সংকটটা আসলে এইখানেই যে ম্যাগজিন বের হয়েছে, নিউজটা থাকুক, দেশের মানুষ জানুক, সে দুঃখ প্রকাশ করতে জানুক, এগুলো ডিলিট করে দেওয়ার জন্য তৎপরতা কেন? আমাদের সমস্যাটা কিন্তু ওইখানে যে ওরা ডিলিট কেন করতে চায়, তাই না? ওরা লুকাতে কেন চাচ্ছে? এটা কি তাহলে অবৈধ কিছু? এটা তাহলে অস্বস্তিকর কিছু যে কারণে লুকাতে যাচ্ছে? 24-এর গণ অভ্যুত্থানের আগে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে শেখ হাসিনা বাধ্য করেছে বিভিন্ন মিডিয়া সেন্টার, মিডিয়া হাউসে ডিরেক্ট মানে গণস্বাস্থ্যের লোকরা গিয়ে বন্দুক ধরে ধরে কাজ করেছে, তাই না? তো সেই গণমাধ্যমগুলো বাধ্য হয়ে এগুলো করেছে। প্রত্যেকটা জায়গায় কার নিউজ করা যাবে কার নিউজ করা যাবে না এটা ব্ল্যাক লিস্ট করে দিয়ে রেখেছে, ব্ল্যাক লিস্ট ডিরেক্ট। আমি একটা টক শোতে গেছি, তো বলতেছে যে ভাই আজকে প্রায় 4 বছর পরে আপনার নাম ব্ল্যাক লিস্ট থেকে বের করলাম আমরা, ঠিক আছে? সে বলতেছে তাদের এখানে দিয়ে রেখেছিল যে আমাকে যেন কোনো গণমাধ্যম না ডাকে, ঠিক আছে? তো এগুলো ছিল তারা বাধ্য হয়ে এটা করতো। হ্যাঁ, এটা করতে ভিতরে ঘটনা বলি, ইলেকশন কমিশনে যারা যারা সার্ভিস করতো ওইখানে যে শেখ হাসিনা কাজ করে নিয়েছে, সবার সামনে এরকম গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী দাঁড় করে রাখছে, বন্দুক নিয়ে রাখছে। এখন দেখেন কার সিস্টেমের বিরুদ্ধে কাজ করবে। ওইটা একটা ফ্যাসিজম রিজিম ছিল যে কারণে তো গণ অভ্যুত্থান হয়েছে, তাই না? তো এখন যদি সেইভাবেই যদি প্রত্যাশা করে যে ওইভাবেই গণমাধ্যম দাসত্ব করবে, তাহলে তো এটা হইতে পারে না। এই যে প্রত্যাশা, প্রশংসা শোনার যে একটা আকাঙ্ক্ষা ক্ষমতাসীনদের, এইটাই তো একটা মানে বাজে ট্রেন্ড। সবাই শুধু প্রশংসাই করবে, তাই না? আপনার সমস্ত পদক্ষেপ ভালো কেন হবে? তাহলে তো আপনি শয়তান সবকিছু সুন্দরভাবে পরিপাটিভাবে কাজ করবে। আপনি একজন সাধারণ মানুষ, আপনার ভুল হবে, গণমাধ্যম সেগুলো তুলে ধরবে, আপনি সংশোধন করবেন। এইভাবেই তো রাষ্ট্রের যতগুলো স্তম্ভ আছে সেই স্তম্ভগুলোর মধ্যে সরকার, জনগণ, সংবিধান, অনেকগুলো বিষয় রয়েছে। সেই রকম ভাবে গণমাধ্যমও একটা স্তম্ভ, ঠিক আছে? এখানে ভালো খারাপ সব ধরনের মানুষ আছে, কিন্তু ঢালা হুমকি দেওয়া, এইটাকে আমরা বলছি যে আপনারা এইভাবে হুমকি দিচ্ছেন কেন? সমস্যা কি? গণমাধ্যমে কেউ যদি কোনো ভুল করে তাহলে সেই ভুলের জন্য গণমাধ্যমের সংসদে নির্দিষ্ট আইন আছে। যে গণমাধ্যম ভুল করবে সেই গণমাধ্যমে আবার ডিক্লারেশন দিবে আমার এটা ভুল হয়েছে, তাই না? শুধু তাই না, এছাড়াও এরপরে যদি কারো ক্ষতি না পোষে তাহলে সে আমার এই ধরনের আমি ক্ষতিগ্রস্ত হয়েছে অমুক গণমাধ্যমের দ্বারা। এগুলো নাই, সবকিছু মব সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করে এক জায়গায় প্রেশারাইজ করা গণমাধ্যমকে, এগুলো থামায় দেওয়ার একটা রূপান্তর, ঠিক আছে? যেই কয়েকটা মানে দুর্নীতির খবর বের হয়েছে, আমি স্রেফ বলতেছি যে এই সরকার মাত্র 2 দিনের জন্য দায়িত্ব ছেড়ে দেয়, তারপর তাদের অহরহ আকাশ জাস্ট 2 দিনের জন্য যদি দায়িত্ব ছেড়ে দেয়, তো এগুলো বের হবে, এগুলো আস্তে আস্তে বের হবে। এবং এই সময়ে মব সৃষ্টির যে বিষয়গুলো আছে, একটা অধ্যক্ষ তাকে যায় বলতেছে তুমি সরে যাও, তুমি সাইন করো। হ্যাঁ, একটা মহিলা প্রিন্সিপাল তাকে যায় বলতেছে সাইন করো, একটা হিন্দু লোক তাকে যায় বলতেছে তুমি সাইন করো। হ্যাঁ, এইভাবে যাকে যাকে পছন্দ হচ্ছে তাকে তাকে সাইন করছে। তো আমরা খুব খারাপ যে কারণে তাদেরকে পদত্যাগ করাচ্ছে। কি অদ্ভুত, কিছু মানুষ যায় কান্নাকাটি করতেছে তোমাকে পদত্যাগ করতে হবে, সাইন করো। কোনো নিয়ম নাই, আইন নাই, শাসন নাই, এগুলো টাকা পেয়ে এরকম ভাবে পাগলের মতো আচরণ করতেছে। তো এগুলোই আর কি।
আচ্ছা, যেটা এর মাঝখানে একটু শব্দ অ্যাড করি যে গণমাধ্যমে যদি আপনার কোনো নিউজ ভুল বা কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে প্রেস কাউন্সিল আছে, সেইভাবে তিনি অভিযোগ করবে এইটা কথা। এবং এইভাবে ঢালাও